দ্বাদশ শ্রেণীর প্রথম যে অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, তার যে সিলেবাসটা হচ্ছে meaning of international relations. Meaning of international relations and its development as a discipline. এটা হচ্ছে ইউনিট এ। ইউনিট বি মূল অধ্যায়টা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এর দুটো ইউনিট, আন্তর্জাতিক সম্পর্কের অর্থ এবং একটি বিষয় হিসাবে এর বিকাশ। সেকেন্ড যে ইউনিট, সেটি আন্তর্জাতিক সম্পর্কের কিছু মূল ধারণা। তার মধ্যে একটি হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, একটি হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট, আর একটি হচ্ছে গ্লোবালাইজেশন। তো আমি আজ প্রথমেই আন্তর্জাতিক সম্পর্কের ধারণা এবং একটি বিষয় হিসাবে এর যে ডেভেলপমেন্ট সেটি নিয়ে আলোচনা করছি। আমরা বর্তমানে এক করোনা আবহের মধ্যে রয়েছে, ভয়াবহ অবস্থা। এই করোনা আবহের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো পৃথিবীর সর্বাধিক শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি ভারতের প্রধানমন্ত্রীকে জানালেন ওদের দেশে করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য হাইড্রোক্সি ক্লোরোকুইন ট্যাবলেট দরকার। আমাদের দেশ ভাবনা চিন্তা করতে কয়েকদিন সময় নিল। তারপরে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উনি হুমকি দিলেন, যদি এই ট্যাবলেট সরবরাহ করা না হয় আমরা দেখে নেব। কেন ব্যাপারটা এরকম হলো, উনি কেন বললেন? আমাদের দেশ ভাবনা চিন্তা করে কেন পাঠিয়ে দিল হাইড্রোক্সি ক্লোরোকুইন ট্যাবলেট? এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কের ধারণাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। কীরকম? প্রত্যেকটি দেশকে, বর্তমান দিনে পৃথিবীর প্রত্যেকটি দেশ তারা একক বিচ্ছিন্নভাবে থাকতে পারে না। একে অপরের সাথে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক দিয়ে তারা সম্পর্কযুক্ত। সেই কারণে ভারত শুধু আমেরিকার কথা ভাবে তা নয়, তার প্রতিবেশী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়াবে, বিশ্বে সাহায্যের দরকার আমেরিকা এবং তার ইউরোপীয় শক্তিশালী পুঁজিবাদী রাষ্ট্রগুলোর। চায়না ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করতে পারে, এমনিতে ওরা অরুণাচল প্রদেশকে নিজেদের প্রদেশ বলে দাবি করে। চায়না যাতে আক্রমণ না করে, আক্রমণ করলেও
ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, সেই সঙ্গে আক্রমণকারী চীনের বিরুদ্ধে যাতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রের সমর্থন জোগাড় করা যায়, রাশিয়া সমরাস্ত্র সম্ভারের চুক্তি যাতে বাতিল না করে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জে ভারত যাতে স্থায়ী আসন পেতে পারে, সেক্ষেত্রে আমেরিকা বাধা সৃষ্টি না করে, এই সমস্ত কথা ভেবে ভারত কী করলো, নিজের দেশের আইনের কিছু পরিবর্তন ঘটিয়ে আমেরিকাকে হাইড্রোক্সি ক্লোরোকুইন সরবরাহ করলো। এই ঘটনাটি বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যে ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে পাকিস্তান, ভারতের সাথে চীন, ভারতের সাথে রাশিয়া, ভারতের সাথে ইংল্যান্ড, ভারতের সাথে ফ্রান্স বা আমেরিকার সাথে ফ্রান্স, ইউরোপিয়ান কান্ট্রি, কোরিয়া, এই যে পারস্পরিক সম্পর্ক, এক দেশের সাথে অপর দেশের, একাধিক দেশের সাথে অপর একাধিক দেশের যে পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ব্যবসা বাণিজ্যের যে লেনদেন, সেই সাথে কূটনীতি এবং নিজের দেশের জাতীয় স্বার্থকে রক্ষা করার এই যে কৌশল, এটিকে এক কথায় খুব সাধারণ অর্থে বলা হয় ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক। চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্কের অর্থ, অর্থাৎ এই ধারণাটিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব পরীক্ষার প্রস্তুতির জন্য, কিভাবে সংজ্ঞায়িত করব এটাকে বোঝানোর জন্য আমি একটা বিশেষ পদ্ধতির কথা বলে রাখি। পদ্ধতিটা হচ্ছে এই, ধরা যাক আমি যদি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি রসগোল্লা কাকে বলে, একজন ছাত্র বলবে স্যার এর কেমন কি ছানার সাদা সাদা গোল গোল বড়া যেগুলো রসে ডোবানো থাকে, ঠিক। আরেকজন ছাত্রী বলবে না স্যার শুধু ওই ছানার গোল গোল বললে হবে না, উপযুক্ত অনুপাতে চিনি এবং উপযুক্ত অনুপাতে ছানা সংমিশ্রণকে যদি রসের ফুটন্ত কড়াই ফেলে দেওয়া হয় তবেই রসগোল্লা হয়, ঠিক। আরেকজন ছাত্র সে বলবে না স্যার না স্যার পুরো হলো না, কি করতে হবে না ওই ছানাটাকে পেস্ট করার জন্য তার সাথে রুল ময়দা মেশানো হয়, তারপর গোল গোল করা হয়। আরেকজন বললো হ্যাঁ স্যার আরও বাকি আছে, কি বাকি আছে না স্যার সুজিও মেশাতে হবে, তাহলে ছানা সুজি বেকিং পাউডার দিয়ে গোল গোল করে মিশিয়ে যদি ফুটন্ত রসের কড়াইয়ে ফেলে দেওয়া হয় তবেই রসগোল্লা। কথাটা কেন বললাম না, সমাজ বিজ্ঞানের কোনো একটা ধারণাকে সুস্পষ্ট করতে গেলে সেই সম্পর্কে একটা যথার্থ ধারণা যদি আমাদের পেতে হয়, তাহলে যেমন এখানে তোমাদের বিভিন্ন ছাত্র এবং ছাত্রী বললে কেউ কিন্তু ভুল বলেনি, কিন্তু এককভাবে কেউই ধারণাটাকে সম্পূর্ণ করতে পারেনি, ঠিক সেভাবে আমরা কি করব, এই যে আন্তর্জাতিক সম্পর্কের যে ধারণা, সেখানে বিভিন্ন তাত্ত্বিক, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে বিশেষজ্ঞ বিভিন্ন বিজ্ঞানী তারা কি বলেছেন সেই মতটা আমরা আগে জেনে নেব, তারপরে তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা সুসংবদ্ধ সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নির্ধারণ করব। এটা হচ্ছে পদ্ধতি, এবং এই পদ্ধতিটা কিন্তু আমরা সামাজিক জীব হিসাবে আমাদের ব্যক্তি জীবনে ব্যবহার করতে পারি। কিভাবে করতে পারি, এই যে মনে করো তোমরা ক্লাসে বসে আছো ছাত্র বা ছাত্রীরা, কোনো একজন বন্ধু একজনকে বললো জানিস ও এটা বলেছে, আবার একজন বলল এর এই কাজটা খারাপ, তখন আমাদের বা তোমাদের করার কি উচিত, বিষয়টাকে সার্বিকভাবে পর্যালোচনা করা, বিষয়টার বিভিন্ন দিককে পর্যালোচনা করা, বিভিন্ন দিক দিয়ে বিষয়টাকে দেখা এবং সঠিক সিদ্ধান্তে আসা, এবং আমরা সেটাই করব। এবং
এটা করতে গিয়ে প্রথমেই আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলবো, তার নাম হচ্ছে হলস্টিন। হলস্টিন অধ্যাপক হলস্টিন কি বলেছেন? আন্তর্জাতিক সম্পর্ক হলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক। খুব সাধারণ কথা, আমি আগেই বলেছি সারা বিশ্বে অনেক রাষ্ট্র রয়েছে, জাতিপুঞ্জের খাতায় 193টি স্বীকৃত দেশ আছে। সেই দেশগুলো একে অপরের সাথে বিভিন্নভাবে সম্পর্কে জড়িত, জাতীয় স্বার্থের কথা ভেবে, নিজের ক্ষমতার কথা ভেবে এবং দেশের উন্নয়নের কথা ভেবে এই যে সম্পর্ক তারা গড়ে তোলে, এটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং এটি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী হলস্টিন। এরপর আমরা আরেক রাষ্ট্রবিজ্ঞানীর নাম করব, তিনি হচ্ছেন হফম্যান। হফম্যান তিনি একজন প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী এবং আন্তর্জাতিক সম্পর্কের একজন বিশেষজ্ঞ মানুষ। তার বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক হলো সেই সমস্ত উপাদান এবং বিষয়ের সমষ্টি। কি বলছে? সেই সমস্ত উপাদান এবং বিষয়ের সমষ্টি যা কোন রাষ্ট্রের বাহ্যিক নীতি এবং শক্তিকে নির্ধারণ করে। খুব সুন্দর কথা। কিছু উপাদান এবং কিছু বিষয়ের সমষ্টি যা কোন রাষ্ট্রের বাহ্যিক নীতি, খুব গুরুত্বপূর্ণ কথা, বাহ্যিক নীতি। বাহ্যিক নীতি কি? আমরা জানি যে কোনো রাষ্ট্রকে তার প্রশাসন পরিচালনার জন্য তাকে যেমন আভ্যন্তরীণ ক্ষেত্রে কিছু নিয়ম কানুন তৈরি করতে হয়, ঠিক তেমনি অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণের জন্য তাকে কিছু বেসিক প্রিন্সিপালস মেনে চলতে হয়। এই বাহ্যিক নীতি নির্ধারণ যে শাস্ত্র করে থাকে সেই সম্পর্কে যে আলোচনা, সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এই যে হলস্টিন এবং হফম্যান তারা যে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা দিলেন, এটা মূলত রাষ্ট্রকেন্দ্রিক, এটা মূলত রাষ্ট্র নির্ভর, রাষ্ট্রকে কেন্দ্র করে এই সম্পর্কের আবর্তন। কিন্তু কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, যেমন মর্গেনথাউ। মর্গেনথাউ তিনি একজন বিখ্যাত রাষ্ট্রতাত্ত্বিক। তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে পলিটিক্স অ্যামং নেশনস। পলিটিক্স অ্যামং নেশনস, এই পলিটিক্স অ্যামং নেশনস নামে তার বিখ্যাত বইটি, যেটি সারা বিশ্বে উঁচু স্তরে পড়ানো হয়। সেই বইতে তিনি আন্তর্জাতিক সম্পর্কের কথা ব্যাখ্যা করতে গিয়ে বললেন, এটি এমন একটি বিষয় যেখানে কোনো রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি, সেই ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখা এবং একই সঙ্গে অন্যান্য রাষ্ট্রের ক্ষমতা হ্রাস বা তাকে নিয়ন্ত্রণ করার যে বিষয়, সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। খুব সুন্দর কথা। প্রত্যেকটি দেশ চায় নিজের ক্ষমতা বৃদ্ধি করতে, নিজের ক্ষমতা বৃদ্ধি করলে এবং এটা করতে গিয়ে তাকে আরেকটি কাজ করতে হয়, সেটি কি? প্রতিবেশী যে দেশগুলো রয়েছে বা বিশ্বে যে দেশগুলো শক্তিধর রয়েছে তাদের সমকক্ষ হওয়া বা তাদের ক্ষমতাকে বিভিন্নভাবে হ্রাস বা নিয়ন্ত্রণ করা, অন্তত নিজ দেশের স্বার্থসিদ্ধির জন্য, নিজ দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে। এবং এই যে বিষয়, এটিকেই মর্গেনথাউ বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক। মনে রাখতে হবে, এই মর্গেনথাউ হলেন প্রথম একজন তাত্ত্বিক যিনি আন্তর্জাতিক সম্পর্ক কথাটি ব্যবহার না করে আন্তর্জাতিক
রাজনীতি শব্দটির প্রয়োগ ঘটালেন। উনি আন্তর্জাতিক সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতির সমার্থক বলে মনে করতেন, যদিও পরবর্তী সময়ে আমরা আলোচনা করব তার এই ধারণা ভুল ছিল। কিন্তু তার পরিষ্কার বক্তব্য যে বিশ্ব ব্যবস্থা আবর্তিত হয় ক্ষমতাকে কেন্দ্র করে, তার মূল লক্ষ্য বা মূল কক্ষ হচ্ছে রাজনীতি। এই রাজনীতি কেন্দ্রিক ক্ষমতার আবর্তনের বিষয়ই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। কে বলেছেন? মর্গেনথাউ। কোথায় বলেছেন? পলিটিক্স অ্যামং নেশনস নামক গ্রন্থে। এরপর আমরা আরেকজন বিখ্যাত তাত্ত্বিকের নাম বলবো। তারা সবসময় দুজন একসাথে কাজ করেন, পামার অ্যান্ড পারকিন্স। পামার অ্যান্ড পারকিন্স এনারা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অসংখ্য বই লিখেছেন। তাদের বক্তব্য হচ্ছে হলস্টি, হফম্যান, মর্গ্যান এরা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়কে মূলত রাষ্ট্রকেন্দ্রিক বা রাজনীতি কেন্দ্রিক করে তুলেছেন, তা ঠিক নয়। তার বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বিভিন্ন অরাষ্ট্রীয় সংস্থা, যাদের আমরা বলে থাকি নন স্টেট অ্যাক্টর, যেমন তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ এবং তার বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা, ILO, পরবর্তী সময়ে গড়ে ওঠা IMF, ITO, এগুলো পরে আলোচনা হবে। তাহলে এই পামার অ্যান্ড পারকিন্সের বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক শুধু রাষ্ট্রকেন্দ্রিক নয়। তার বক্তব্য হচ্ছে বিশ্ব মানব সমাজের সকল মানুষ এবং গোষ্ঠী তাদের বিশ্বাস, চিন্তাধারা, কাজকর্মকে নিয়ন্ত্রণ করে যে শক্তি, যে চাপ, তার সামগ্রিক রূপই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তার বক্তব্য অন্য জায়গায় শুধু অ্যাক্টর হিসেবে স্টেট নয়, আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করবে শুধু রাষ্ট্র এটা নয়, নন স্টেট অ্যাক্টর, বিভিন্ন অরাজনৈতিক সংগঠন বা সংস্থা, তারা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পাশাপাশি মানুষের, শুধু মানুষ মানে কি বিশ্ব জনগোষ্ঠীর যে মতামত, বিশ্ব জনগোষ্ঠীর যে চিন্তা, বিশ্ব জনগোষ্ঠীর যে অভাব অভিযোগ, বিশ্ব জনগোষ্ঠীর যে চেতনা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে চাপ, যে কৌশলের আশ্রয় নেয়, সে তার সামগ্রিক রূপটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে আমরা আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, প্রথমে আমি একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম, তারপর কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর যারা মূলত এই বিষয়টা নিয়ে দীর্ঘকাল আলোচনা করেছেন, পর্যবেক্ষণ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাদের মতামত জানালাম। এই সঙ্গে একটা কথা আমাকে পরিষ্কার করে দিতে হবে যে আন্তর্জাতিক সম্পর্কের ধারণাটিকে যদি আমরা যথার্থভাবে গ্রহণ করতে চাই, তাহলে দেখতে হবে যে শুধু তাত্ত্বিক আলোচনা নয়, এমন অনেক বিষয় পরবর্তী সময়ে এই আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে, সেগুলোর উল্লেখ অবশ্যই করতে হবে। যেমন সন্ত্রাসবাদ, যেমন বিশ্ব নারীবাদ, যেমন পোস্ট মডার্ন কনসেপ্ট মানে উত্তর আধুনিকতাবাদ। এই বিষয়গুলো এখন আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এই সিদ্ধান্তে খুব সহজেই উপনীত হতে পারি, আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যা রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতা, বিভিন্ন রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় সংগঠনের পারস্পরিক সম্পর্ক, যুদ্ধ শান্তি, কূটনীতি, সন্ত্রাসবাদ
নিরস্ত্রীকরণ, নারীত্ববাদ প্রভৃতি বিষয়গুলিকে সুসংবদ্ধভাবে আলোচনা করে। তাহলে আমরা এতক্ষণ আন্তর্জাতিক সম্পর্কের ধারণাটিকে আলোচনা করার চেষ্টা করলাম। যে প্রথম অধ্যায়, তার যে প্রথম ইউনিট, প্রথমেই ছিল মিনিং অফ ইন্টারন্যাশনাল রিলেশন, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এর যে দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে একটি বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ, অর্থাৎ এই বিষয়টি কিভাবে ধীরে ধীরে গড়ে উঠলো, সেটি হচ্ছে আমাদের সিলেবাস। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মূলত এই বিষয়টি একটি সুসংবদ্ধ বা সুগঠিত সাবজেক্ট হিসাবে গড়ে উঠেছে, কিন্তু এর শুরুটা হয়েছে অনেক প্রাচীনকাল থেকে। প্রাচীনকালে গ্রিস দেশ, চীন, আমাদের ভারতবর্ষ এই নিয়ে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন আলোচনা কিন্তু কিছু তাত্ত্বিক করে গেছে। যেমন গ্রিক রাষ্ট্র দার্শনিক থুকিডাইডেস, ইনি একজন বিখ্যাত গ্রিক রাষ্ট্র দার্শনিক। এই থুকিডাইডেস তিনি তার একটি বিখ্যাত বই লিখেছেন। বইটির নাম হচ্ছে হিস্ট্রি অফ পেলোপোনেশিয়ান ওয়ার। এই বিখ্যাত বইটিকে আন্তর্জাতিক সম্পর্কের ধ্রুপদী সাহিত্য হিসেবে ধরা হয়। তিনি প্রথম রাষ্ট্র দার্শনিক যিনি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার সূত্রপাত করেছিলেন, অবশ্যই বিচ্ছিন্নভাবে। তার মনে হয়েছিল তখনকার দিনে যে গ্রিস দেশে একাধিক ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, তাদের মধ্যে শুধু যুদ্ধ বিগ্রহ নয়, তাদের মধ্যে পারস্পরিক আদান প্রদান, পারস্পরিক লেনদেন, পারস্পরিক আলোচনার এগুলো প্রয়োজন আছে, যেটা আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। অতএব এই থুকিডাইডেস তিনি প্রথম রাষ্ট্র দার্শনিক যিনি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। চীনে মেনসিয়াস বলে একজন রাষ্ট্র দার্শনিক ছিলেন। তারও ধারণাতে এসেছিল যে বিভিন্ন রাষ্ট্র যদি পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে অগ্রসর হয়, তাহলে অহেতুক যুদ্ধ বিগ্রহ বা হিংসা দেশের পরিবর্তে তারা নিজের নিজের উন্নয়নে সেই আলোচনাটাকে কাজে লাগাতে পারে। যে আলোচনার জন্য আমরা এখন দেখতে পাই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন, তার প্রথম আভাসটি দিয়েছিলেন কিন্তু মেনসিয়াস, চীনের রাষ্ট্র দার্শনিক। আমাদের বিষ্ণুগুপ্ত, যাকে আমরা কৌটিল্য বলে জানি, কূটনীতির অসাধারণ সাফল্যের জন্য যাকে চাণক্য বলা হয়, তার একটি বিখ্যাত বই
অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্র গ্রন্থটিতে কৌটিল্য বা চাণক্য প্রথম বললেন আন্তঃরাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করার কথা। খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আন্তর্জাতিক সম্পর্কের একটি বিষয় হিসাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার এই যে কথা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ককে বিষয় হিসাবে আলোচনা করার কথা যিনি বলে গেলেন, এটি কিন্তু পরবর্তী সময়েতে বিভিন্ন তাত্ত্বিককে বিভিন্ন বিষয় নিয়ে এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টাকে ডেভেলপ করতে সাহায্য করেছে। এই হচ্ছে প্রাচীনকাল, ষোড়শ শতাব্দী অর্থাৎ মধ্যযুগ শেষ হয়েছে। আমরা আরেকজন বিখ্যাত রাষ্ট্রতাত্ত্বিককে পাই, তার নাম হচ্ছে ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স, খুব বিখ্যাত গ্রন্থ। সেখানে এই গ্রন্থের মূল বক্তব্য যেটা ছিল, নীতি নির্ধারণ যিনি করবেন সেই রাষ্ট্রনায়কের চরিত্র কেমন হওয়া উচিত। অনেক বক্তব্য ছিল, তার মধ্যে যেটা তৎকালীন বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে এই, রাষ্ট্রনায়ক হবেন সিংহের মতো বলশালী, শিয়ালের মতো ধূর্ত। এই ধূর্ততা শুধু পশুর সাথে তুলনীয় তা নয়, এই ধূর্ততাটা হচ্ছে কূটনীতি, ডিপ্লোমেসি। বর্তমান দিনে আমরা কি করি, বিভিন্ন দেশ এক দেশ অপর দেশের সাথে সম্পর্ক যোগাযোগ রাখার জন্য তারা কূটনীতিবিদ, ডিপ্লোম্যাট নিয়োগ করে থাকে। এই যে সিংহের মতো বলশালী, অর্থাৎ তখনকার দিনে কি ছিল, রাজতান্ত্রিক ব্যবস্থা, একটা সিস্টেম, সেটা সজাগ থাকতো, কার্যকরী থাকতো মূলত রাজাকে কেন্দ্র করে, অর্থাৎ রাজাকে হতে হবে বলশালী। সেই রাজতান্ত্রিক ব্যবস্থা আর নেই, এখন আমরা জাতি রাষ্ট্রের বাসিন্দা। তাহলে এর কথা থেকে আমরা এইটুকু বুঝতে পারি যে প্রত্যেকটি জাতিকে রাষ্ট্র হিসাবে শক্তিশালী হতে হবে, এবং যারা রাষ্ট্রনায়ক তাদের কি হতে হবে, ডিপ্লোম্যাট, কূটনীতিবিদ। তাহলে ডিপ্লোমেসির কথা যখন আসলো, ডিপ্লোম্যাট শুধুমাত্র কিন্তু তার নিজের দেশের রাজনীতিবিদদের প্রভাবিত করবেন তা তো নয়। এই ডিপ্লোমেসি কথাটা বেশি অর্থে ব্যবহৃত হয় অন্যান্য দেশের রাষ্ট্রনায়কদের কিভাবে প্রভাবিত করা, তার কৌশল নির্ধারণকারী একটা এজেন্সি হিসাবে। অতএব এই যে ম্যাকিয়াভেলির দি প্রিন্স নামক গ্রন্থ, সেখানে তিনি আন্তর্জাতিক সম্পর্কের যে মূল বিষয়বস্তু, যে আলোচনার কেন্দ্রবিন্দু, সেই কথাটা কিন্তু উল্লেখ করে দিলেন ম্যাকিয়াভেলি তার প্রিন্স নামক গ্রন্থে। এরপরে তাহলে বিকাশের যে প্রথম ধারা সেটা আমরা দেখলাম প্রাচীন ধারা। দ্বিতীয় যে ধারাটা সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী বিকাশ ধারা। আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ 1919-এ শেষ হওয়ার পর পৃথিবীর অনেক শান্তিকামী মানুষ এবং রাষ্ট্রনায়কগণ, সেই সঙ্গে সাধারণ কিছু বুদ্ধিজীবী মানুষ, তারা
মনে প্রাণে চেয়েছিলেন এই ধরনের ভয়ঙ্কর ধ্বংসাত্মক যুদ্ধ যেন পৃথিবীতে আর না গড়ে ওঠে। তাদের এই যে তাত্ত্বিক চিন্তাভাবনা, এই তাত্ত্বিক চিন্তাভাবনার ফলশ্রুতি হিসাবে গড়ে উঠেছিল লিগ অফ নেশনস। জাতিসংঘ, যেটাকে বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি অনুষ্ঠান। এই লিগ অফ নেশনসের যে চার্টার, সেখানে পরিষ্কার করে বলা হলো প্রতিটি রাষ্ট্রকে শান্তিকামী হতে হবে, এক রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর কোনো রকম আঘাত হানবে না, এবং প্রতিটি রাষ্ট্র পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে সম্পর্কের বিকাশ ঘটাবে। এই যে সম্পর্কের বিকাশ রাষ্ট্রগুলির মধ্যে, এটি হচ্ছে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের মূল উপজীব্য বিষয়। এই প্রসঙ্গে আরেকটা কথা উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন প্রথম মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের 14 দফা নীতি, যে 14 দফা নীতির উপর ভিত্তি করে তখন বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, গড়ে উঠেছিল লিগ অফ নেশনস, যেটা আন্তর্জাতিক সম্পর্কের সুসংবদ্ধ সুস্পষ্ট বিষয় হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছিল। সেই 14 দফা নীতির মধ্য দিয়ে উড্রো উইলসন বোঝাতে চেয়েছিলেন ভাবি প্রজন্মকে এই যুদ্ধের ভয়াবহতাকে রক্ষা করতে গেলে আমাদের পারস্পরিক আলাপ আলোচনা করতে হবে, আমাদের এমন একটা সংগঠন গড়ে তুলতে হবে যেখানে বসে আমরা পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বসে সমস্যার সমাধান করতে পারি। সমস্যার সমাধানের জন্য যে আলাপ আলোচনা হবে, সেটি তো আন্তর্জাতিক সম্পর্কের মূল উপজীব্য বিষয়। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতিসংঘের প্রতিষ্ঠা, উড্রো উইলসনের 14 দফা নীতি, এটা অন্যতম অনুঘটকের কাজ করেছিল। খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে আমরা দেখেছি কি তার পরবর্তী সময়ে এই যে প্রথম বিশ্বযুদ্ধ, তার পরবর্তী সময়ে আমরা দেখেছি কি অনেক নতুন নতুন জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছে। নবজাগরণের ফলশ্রুতিতে এটা ঘটেছে। সেই নবজাগরণের ফলশ্রুতিতে যে নতুন নতুন জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, সেই জাতি রাষ্ট্রগুলো আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো গড়ে তুলতে সাহায্য করেছিল। আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো গড়ে তুলতে সাহায্য করেছিল এই নতুন নতুন জাতি রাষ্ট্রগুলো। ঠিক এই সময়েতে ইংল্যান্ডের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে ডেভিড ডেভিস নামে একজন শিল্পপতি কিছু অর্থ সাহায্য করলেন। ডেভিড ডেভিস ইনি একজন শিল্পপতি ইংল্যান্ডের। এই ইংল্যান্ডের শিল্পপতি ডেভিড ডেভিস তিনি ওয়েলস বিশ্ববিদ্যালয়কে কিছু অর্থ সাহায্য করলেন। কি জন্য? না, আন্তর্জাতিক সম্পর্কের একটি প্রফেসরের পদ সৃষ্টির জন্য। তাহলে প্রফেসরের পদ যখন সৃষ্টি হলো, তখন বিষয় পড়ানোরও দায়িত্ব থেকে গেল ইউনিভার্সিটির। অতএব সেই জন্যে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই সুসংবদ্ধভাবে আন্তর্জাতিক সম্পর্ককে একটি বিষয় হিসাবে আলোচনা করার বা পঠন পাঠনের প্রক্রিয়াটা শুরু হলো।
ইতিমধ্যে আন্তর্জাতিক যে দুনিয়া, সেখানে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলশ্রুতি কি? চাই বিভিন্ন ধরনের কাঁচা মাল উৎপাদনকারী দেশ, এবং শিল্প সামগ্রী উৎপাদন করার পর চাই বাজার। অতএব এই যে কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত দ্রব্য সামগ্রীর বিক্রি, এই নিয়ে মূলত ইংল্যান্ড এবং সেই সঙ্গে ইউরোপের অনেক দেশ তারা নতুন নতুন দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করলো। এরই ফলশ্রুতি ছিল আমাদের দেশের পরাধীনতা। এই যে তারা নতুন নতুন দেশ জয় করে, সেখানে কলোনি স্থাপন করে, সেখানে উপনিবেশ স্থাপন করে তাদের শোষণ চালাতে লাগলো। এর একটা অন্যতম ইতিবাচক দিক ছিল কি, এই সময় বেশ কয়েকটি নতুন নতুন ধারণা সৃষ্টি হলো যা এই বিষয়টির বিকাশে সাহায্য করেছে। তার মধ্যে একটি হচ্ছে গোপন কূটনীতি। গোপন কূটনীতি আমরা যারা ইতিহাস পড়ে এসেছি মাধ্যমিক লেভেলে, তারা আমরা প্রত্যেকেই জানি। রবার্ট ক্লাইভ, তার কখনোই মনে হয়নি যে সিরাজউদ্দৌলার সাথে সরাসরি যুদ্ধ করে আমি দেশটাকে জয় করে নেব। কিসের আশ্রয় নিয়েছিল? গোপন কূটনীতি। মির্জা জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, ঘসেটি বেগম, এদের বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাদের নিজের মতের অনুকূলে নিয়ে আসে, এটাই ডিপ্লোমেসি। সেটা কিন্তু করেছিলেন। এই গোপন কূটনীতি তখন মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোতে চালু করে দিল কারা? ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, পর্তুগাল। এরা, আমাদের এখানেও ছিল ফরাসি উপনিবেশ ছিল, পর্তুগিজ উপনিবেশ ছিল। লক্ষ্য একটাই, তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রীর বাজার তৈরি করা এবং যেখানে বিক্রি করবে সেখান থেকে কম দামে কাঁচা মাল নিয়ে যাওয়া। সেই জন্য গড়ে উঠলো আরো নতুন নতুন ধারণা, উপনিবেশবাদ। উপনিবেশবাদ তারা আসবে আবার চলে যাবে তা তো নয়। যেমন আমরা আমাদের দেশের একটা প্রত্যক্ষ উদাহরণের কথা বলতে পারি, নীল চাষ। চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করানোর জন্য তাদের কি করতে হয়েছিল? নীল কুঠি স্থাপন করতে হয়েছিল, মানে কলোনি করে তাদের স্থায়ীভাবে বসবাসের প্রয়োজন অনুভূত হয়েছিল। সেই থেকে গড়ে উঠেছিল উপনিবেশবাদ। এই উপনিবেশবাদের মূল লক্ষ্য ছিল কি, যেখানে আমরা থাকবো সেখানের অর্থনীতিকে শোষণ করে নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। তাহলে গোপন কূটনীতি, উপনিবেশবাদ। আর যখনই এই উপনিবেশবাদের জন্ম হলো, তার থেকেই জন্ম নিয়েছিল জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ আমাদের দেশের, আমাদের প্রত্যক্ষ ধারণা আছে, ইংরেজদের বিরুদ্ধে প্রায় 100 বছরের সংগ্রাম। সংগ্রামটা কেন হলো? আমরা একটা নতুন জাতি, আমাদের স্বাধীনতা চাই, আমরা নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করব। এক সময় আমেরিকা ও ইংল্যান্ডের উপনিবেশ ছিল, তাদের মধ্যে যখন এই জাতীয়তাবাদ জন্ম নিল তখনই তারা স্বাধীন হতে পেরেছিল। তো ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে নতুন নতুন ধারণা তৈরি হলো, তাত্ত্বিক ধারণা এবং তার বাস্তব প্রয়োগ, এই ধারণাগুলো আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ককে একটি বিষয় হিসাবে সুসংবদ্ধভাবে গড়ে তুলতে সাহায্য করেছিল। 3 নম্বর যেটা ধারা সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও
পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। আমরা জেনেছি লিগ অফ নেশনস বা জাতিসংঘ দীর্ঘস্থায়ী হয়নি। এই যে উপনিবেশবাদ, কোন জাতি অধিক শক্তিশালী হবে, কোন জাতি কত বেশি পরিমাণে অর্থনৈতিক সম্পদ করায়ত্ত করতে পারবে, এই নিয়ে আবার যুদ্ধ শুরু হলো 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বা তারপরের কিছু ঘটনা, সেগুলো আন্তর্জাতিক সম্পর্ককে একটি বিষয় হিসাবে সুসংবদ্ধভাবে গড়ে উঠতে সাহায্য করেছে। কি কি ঘটনা? যেমন ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জের সূচনা, যেটা এখনো তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং ভারত চেষ্টা করছে এই জাতিপুঞ্জের পার্মানেন্ট মেম্বারশিপ লাভের জন্য। বাধা পাকিস্তান, চীনের মতো কয়েকটি দেশ। যেহেতু চীন এই ইউএনওর একজন পার্মানেন্ট মেম্বার, 5টির একটি, এই যদি ভেটো দেয় ভারত হবে না, সেই অবস্থায় ভারত আটকে আছে। কিন্তু ওখানে আটকে থাকলে কি হবে? এখানে সচল রেখেছে আন্তর্জাতিক সম্পর্ককে, সেটি হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এর বিভিন্ন শাখা সংগঠন, সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ, সামাজিক পরিষদ, ওছি পরিষদ, অর্থনৈতিক সামাজিক কাউন্সিল এবং যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এরা তখন থেকে এখনো পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ককে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত করে এবং প্রভাবিত করে। ভারতের কাশ্মীর সমস্যা এক জ্বলন্ত সমস্যা। পাকিস্তান বারে বারে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জাতিপুঞ্জে গেছে। জাতিপুঞ্জে যাওয়ার উদ্দেশ্য একটাই, চীনের সাহায্য নিয়ে যাতে সমস্যার সমাধান হয় পাকিস্তানের অনুকূলে। কিন্তু সোভিয়েত রাশিয়া একাধিকবার বিষয়টি নিয়ে ভেটো প্রদান করেছে। বর্তমানে আমেরিকা চীনের প্রস্তাবের বিরোধিতা করে। কেন করে? সেটা হচ্ছে এই আন্তর্জাতিক সম্পর্কের খাতিরে। এই সম্পর্ক পারস্পরিক, এই সম্পর্ক বিকাশশীল, এই সম্পর্ক কখনোই স্থিতাবস্থা মেনটেন করে চলে না। তার একটা উদাহরণ হচ্ছে কি, স্বাধীনতা লাভের পর থেকে ভারত ছিল মূলত সোভিয়েত রাশিয়ার অনুগত বন্ধু। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সোভিয়েত রাশিয়ার পাশাপাশি ভারত আমেরিকারও ঘনিষ্ঠ বন্ধু হতে পেরেছে এবং সেটা হতে পেরেছে এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনকে কাজে লাগিয়ে বা তাকে প্রভাবিত করার জন্য। এই যে প্রভাব খাটানো, প্রভাবিত হওয়া বা প্রভাবিত করা, এই যে কৌশল, এটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয়বস্তু। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সুপার পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে এলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়েতে মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হিসেবে উঠে এলো। স্বাভাবিকভাবে এই মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পুঁজিবাদী অর্থনীতিতে বিশ্বাস করে, যার গাল ভরা নাম হচ্ছে লিবারেল ডেমোক্রেসি, উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী, খুব স্বাভাবিক নিয়মে সোভিয়েত রাশিয়া, চায়না, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই উত্থানকে মেনে নিতে পারল না। কারণ তারা বলে, আমরা কমিউনিস্ট কান্ট্রি, সোশ্যালিজমে বিশ্বাস করে, যেটা পুঁজিবাদের একেবারে বিরোধী। তার ফলে কি দাঁড়ালো? তাদের মধ্যে বিরোধ দেখা দিল। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন
এই বিরোধের ফলশ্রুতিতে দেখা দিল কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ, মাঠে ময়দানে নেমে যুদ্ধ নয়, বোমা ফেলা নয়, বন্দুক চালানো নয়, মস্তিষ্কের লড়াই, আদর্শের লড়াই, নীতির লড়াই। এবং এই কোল্ড ওয়ার হচ্ছে খুবই টেনশন বহুল। পুঁজিবাদী জোট তারা কি করলো, সমাজতান্ত্রিক জোটকে বারে বারে এমন কিছু কাজকর্মের দ্বারা আতঙ্কিত করে তুলতে লাগলো, যার ফলে গড়ে উঠলো বিভিন্ন শক্তি জোট। নেটো, ওয়ারসো, সিয়াটো, সেন্টো, এই সমস্ত এক একটা শক্তি জোট। তারা আন্তর্জাতিক সম্পর্ককে পরিচালিত করতে লাগলো, প্রভাবিত করতে লাগলো। একটা বিষয় তখনই একটা সুসংবদ্ধ রূপ লাভ করে যখন সেখানে আলোচনার মতো বিভিন্ন নতুন নতুন বিষয়বস্তুর জমায়েত ঘটে। এবং সেই কাজটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। কোল্ড ওয়ার এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করলো যাতে মূলত তৃতীয় বিশ্বের দেশগুলো তারা তখন দেখলো যে আমরা সোভিয়েত রাশিয়ার কমিউনিজমের আন্ডারেও থাকতে পারবো না, আমরা আমেরিকার পুঁজিবাদী জোটেও সামিল হতে পারবো না, আমরা আমাদের মতো নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে নিজেদের বিদেশ নীতি পরিচালনা করব। কি গড়ে উঠল ন্যাম, নন অ্যালাইন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মিশরের প্রধানমন্ত্রী নাসের, নক্রুমা এরা। এই জোট নিরপেক্ষ যখনই আন্দোলনটা গড়ে উঠল, তার জন্য কিছু নিয়ম নীতির পরিবর্তন বা প্রবর্তনের দরকার হলো। কি কি নিয়ম নীতি প্রবর্তিত হলো? শান্তিবাদ। আমরা শান্তিবাদের নীতিতে বিশ্বাসী, অপর দেশ আক্রমণ করব না। ভারত এই নীতি এখনো মেনে চলে। আগ বাড়িয়ে ভারত এখনো পর্যন্ত কোনো দেশকে আক্রমণ করেনি। আর কি নতুন নিয়ম নীতি হলো? দেশীয় সার্বভৌমত্ব বজায় রাখা। ওই আমেরিকা রাশিয়া এসে পিঠে চাবুক মেরে আর নীল চাষে বাধ্য করাতে পারবে না। আমরা নিজেরা স্বাধীনভাবে নিজেদের মতো করে জাতীয় স্বার্থের কথা বজায় রেখে আমরা বিদেশ নীতি পরিচালনা করব। অপরের দ্বারা আমরা সহজে প্রভাবিত বা নিয়ন্ত্রিত হব না। জোট নিরপেক্ষ আন্দোলনের ফল। এই জোট নিরপেক্ষ আন্দোলন আন্তর্জাতিক সম্পর্ককে বিষয় হিসাবে গড়ে উঠতে যথেষ্ট সাহায্য করেছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যখন সুপার পাওয়ার হিসাবে গড়ে উঠল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হিসাবে এমার্জ করলো, আবির্ভূত হলো। সেই সঙ্গে সঙ্গে দেখা গেল কি একটা দাঁতাতের পরিবেশ তৈরি হলো। দাঁতাত, এই দাঁতাত কথাটার মানে হচ্ছে উত্তেজনা প্রশমন। উত্তেজনা প্রশমন। এতদিন কোল্ড ওয়ারের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে যে উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয়েছিল, তার থেকে মুক্তি ঘটানোর জন্য পারস্পরিক ডায়ালগ, আলাপ আলোচনার উপর গুরুত্ব দেওয়া হলো। এই যে উত্তেজনা প্রশমনের চেষ্টা, সেটা হলো দাতা। আন্তর্জাতিক সম্পর্কের আঙিনায় নতুন একটি ধারণা আবার দেখা দিল। অর্থাৎ যত নতুন নতুন ধারণা আসছে, বিষয় হিসাবে
আন্তর্জাতিক সম্পর্ক তত সমৃদ্ধ হচ্ছে। পরবর্তী সময়ে দেখা গেল কি 1990-91 সালে সোভিয়েত রাশিয়া ভেঙে গেল। গ্লাসনস্ট পেরেস্ত্রয়িকা শুরু হলো 90-এর দশকে। তার ফলশ্রুতি হিসাবে 91 সালে যখনই সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হলো, তখনই কি হলো, কোল্ড ওয়ারের অবসান ঘটলো। কোল্ড ওয়ারের অবসান ঘটলো। আর কি হলো, এক মেরু বিশ্ব গড়ে উঠলো। এক মেরু বিশ্ব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এক মেরু বিশ্ব। আগে কি ছিল, বাইপোলারিজম, সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা, কে কতটা শক্তিশালী, কে কতটা প্রভাবশালী, এই নিয়ে দ্বন্দ্ব চলতো, সে নিয়ে কোল্ড ওয়ার। যেহেতু সোভিয়েত রাশিয়া ভেঙে গেল, তার ফলে কি হলো, এক মেরু বিশ্বের সৃষ্টি হলো। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য তৈরি হলো। যখনই মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য তৈরি হলো, তারা তখন তৃতীয় বিশ্বের দেশগুলো যারা ওই ন্যাম, নন অ্যালাইন্ড মুভমেন্ট নিয়ে থাকতে চাইছিল, জোট নিরপেক্ষ আন্দোলনকে সঙ্গী করে থাকতে চাইছিল, আমেরিকা তখন কি করলো, বেশি বেশি পরিমাণে ওই সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলোকে আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার আড়ালে তাদের উপর প্রভাব বিস্তার করতে লাগলো। আইএমএফ তার সৃষ্টি। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদির মতো বিভিন্ন সংস্থার মাধ্যমে আর্থিক সুযোগ সুবিধার মধ্য দিয়ে ওই সমস্ত দেশে প্রভাব খাটাতে শুরু করলো। তার ফলশ্রুতি হিসাবে কি হলো, কমিউনিজম, যা পূর্ব ইউরোপ, চায়না, রাশিয়াতে যথেষ্ট প্রভাবশালী ছিল, তার প্রভাব কিছুটা এসেছিল তৃতীয় বিশ্বের দেশগুলোতেও। ধীরে ধীরে সেটা প্রশমিত হতে শুরু করলো, যেটা আন্তর্জাতিক সম্পর্কের আঙিনাতে আবার নতুন নতুন ধারণার জন্ম দিল। এরপরে এক মেরু বিশ্বের পর আরেকটা অভাবনীয় ঘটনার উল্লেখ করতে হয়, সেটি হচ্ছে টেকনোলজি। টেকনোলজির অভূতপূর্ব উন্নয়ন আরেকটি নতুন ধারণার জন্ম দিল, সেটি হচ্ছে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশনের ফলে কি হলো, রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেটাকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, সংস্থা, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি বিভিন্নভাবে প্রভাবিত করতে লাগলো, নিয়ন্ত্রিত করতে লাগলো। গ্যাট চুক্তি তার অন্যতম পরিণাম। গ্যাট চুক্তি অর্থাৎ সারা বিশ্বে একই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে। মুক্ত বাজার অর্থনীতি তার গালভরা নাম, মুক্ত বাজার অর্থনীতি, বাণিজ্যের অবাধ স্বাধীনতা। এই টেকনোলজির অভূতপূর্ব উন্নয়নের ফলে যে ধারণাটি জন্ম নিল, সেটি হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। একই ধরনের অর্থ ব্যবস্থা গড়ে উঠবে, একই ধরনের রাজনৈতিক ব্যবস্থা। বুঝতে হবে, কমিউনিজম নয়, সারা বিশ্ব জুড়ে একটাই রাজনৈতিক ব্যবস্থা, সেটা হবে লিবারেলিজম, উদারনীতিবাদ, লিবারেল ডেমোক্রেসি, উদারনৈতিক গণতন্ত্র। আমরা পরবর্তী সময়ে দেখেছি চীন এই উদারনৈতিক গণতন্ত্রের মূল কাঠামোটাকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই যে নতুন নতুন ডেভেলপমেন্ট, এগুলো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে অনেক বেশি পরিমাণে সাহায্য করেছে। পরে আমি আর শুধু দু একটি কথা বলবো, সেটা হচ্ছে যখনই
টেকনোলজির অভাবনীয় উন্নতি হলো, তখনই সারা বিশ্ব মানুষের খুব মুঠোর মধ্যে চলে এলো। আমরা কি করে ছেলেদের কাছে সব সময় দেখি দামি দামি ফোন, সেই ধরনের জামা প্যান্ট, সেগুলো কিন্তু আমাদের একটাও দেশীয় নয়, এগুলো গ্লোবালাইজেশনের ফল। আমরা এর থেকে বেরোতে পারবো না, মুক্ত হতেও পারবো না। কিন্তু এর যেটা ভালো দিক সেটা হচ্ছে এই গ্লোবালাইজেশন আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টাকে একটা সুস্থিত অবস্থায় নিয়ে এলো। পাশাপাশি দেখা গেল সন্ত্রাসবাদ, লাদেনের নাম আমরা জানি, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড যে সেন্টার সেটাকে ধ্বংস করলো। এই সন্ত্রাসবাদ সেটা প্রভাবিত করলো আন্তর্জাতিক সম্পর্ককে। নারীরে আপন ভাগ্য করিবারে জয়, হে বিধাতা কেন নাহি দেবে অধিকার। নারীরা সারা বিশ্ব জুড়ে তারা নিজেদের অধিকার, নিজেদের আন্দোলনে সামিল হলো, গড়ে উঠলো কি নয়া নারীত্ববাদ। ইউরোপে তারা কর্তৃত্ব মানতে চায় না, গড়ে উঠলো পোস্ট মডার্নিটির কনসেপ্ট, উত্তর আধুনিক ধারণা। এগুলো পরবর্তী সময়ে আরো সুযোগ এলে বিস্তৃত আলোচনা করা যাবে। এইভাবে এই সমস্ত নিত্য নতুন ধারণার সমন্বয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি একটি নতুন বিষয় হিসাবে গড়ে উঠল। পরীক্ষার প্রস্তুতির জন্য যে প্রশ্ন আসে, এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, 2021 সালে যারা রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দেবে 8 নম্বরের যে ডেসক্রিপটিভ আনসার থাকে তার প্রথম প্রশ্নটাই হবে এরকম। প্রশ্নটা এইভাবে সেট হয়, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। এটা কমন থাকে, তার সাথে এই অংশটা জুড়ে দেওয়া হয় একটি বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠার ধারা আলোচনা করো, বা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সম্পর্কে আলোকপাত করো। অথবা এই অংশটা বাদ দিয়ে এই অংশটা দেয় আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য আলোচনা করো। এটা 21 সালের পরীক্ষায় প্রথম প্রশ্ন হিসাবে প্রশ্ন করতে থাকবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। ধন্যবাদ।